ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ের কথা আপনাদের কাছে আজকে বলবো। একটা পরিবারের 8 জন সদস্য ছিলেন। 8 জনের মধ্যে 7 জনই মারা গেছেন। মা, বাবা, ভাই, বোন সবই মিলে তারা 8 জন ছিল। 8 জনের মধ্যে 7 জনই মারা গেছেন 91 ঘূর্ণিঝড়ে। তখন আমি মনে করেন আমি একটা কোম্পানিতে, আমি গার্মেন্টস সেক্টরে আমি একটা পদে আছি। সেটা হচ্ছে যে আমি 2000 সালের কথা বলতেছি। আমি আমি যখন তখন আমি অলমোস্ট সিনিয়র সুপারভাইজার বা ইনচার্জ ওই টাইপের ছিলাম। তখন এক প্রতিদিন লাঞ্চের সময় লাঞ্চ হতো, সবাই লাঞ্চ করতে যেত। একটা মেয়ে প্রতিদিন তার কর্ম যে জায়গাটা আছে, সে একটা মেশিনের পাশে বসে, সে মেশিনের সামনে সে তখন সুতা কাটতো। সেটা হচ্ছে তখন সে অলমোস্ট তখন সে হেল্পার ছিল। তো ওই মেয়েটা প্রতিদিন প্রায় সময় কান্না করতো। মাঝে মাঝে ওর যারা অফারটা ছিল তাকে ওকে নিয়ে মাঝে মাঝে জোর করে নিয়ে লাঞ্চ করাতো, হালকা পাতলা খাওয়াইতো। আবার অনেক সময় খাইতো, অনেক সময় খেত না। ম্যাক্সিমাম সময় সে কান্না করতো। একদিন আমার কাছে ওই মেয়েটাকে আমি যখন গেলাম, আমি দেখলাম যে ও সবাই লাঞ্চে গেছে, পুরো লাঞ্চ টাইমে কিন্তু পুরো ফ্লোর ফাঁকা থাকে, তখন কিন্তু আপনার কাজ হয় না। তা আমি লাইনে হাঁটতেছিলাম, দেখি যে একটা মেয়ে মেশিনের মধ্যে বসে বসে চুপে চুপে মিনমিন করে কান্না করতেছে। তো ওই মেয়েটাকে বললাম যে ডাকলাম, তুমি এদিকে আসো, তোমার নাম কি? বলতেছে ওর নাম কি, শারমিন নামে, মেবি শারমিন ছিল। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কান্না করতেছো কেন? তুমি লাঞ্চে যাচ্ছ না কেন? তুমি খাচ্ছ না? তোমার শরীর অসুস্থ? তুমি কি খারাপ? তোমার শরীর খারাপ? তো বলতেছে যে না, না, না বস, আমি আমার শরীর খারাপ না, আমি আমার মা, ভাই, বাপ সবার কথা মনে হলে আমার কান্না আসে। তখন জিজ্ঞেস করলাম, কি কেন, তোমার মা বাপ ভাই কোথায়? ওরা বলতেছে যে, ও বললো, মেয়েটাই বললো যে আমার পুরো পরিবার 29 এপ্রিল ঘূর্ণিঝড়ে ওই রাতে সবাই মারা গেছেন, এবং আমার আশেপাশে এলাকায় পারিবারিক মানে পাড়া প্রতিবেশী অনেকেই মারা গেছে। আমি শুধু বেঁচে ছিলাম কিভাবে? একটা পানির স্রোতের সাথে যখন পানি উঠছে 91, ওই সে একটা তাল গাছের ডগায়, তাল গাছের ডগায় সে বসেছিল, দাঁড়াইছিল ওখানে। তাল গাছের ডগার মধ্যে একটা পাতা ধরে সে ধরেছিল নাক পর্যন্ত সে পানি উঠছে, সব সাঁতার তখন ধরে ধরে দাঁড়িয়েছিল। নাক পর্যন্ত পানি যখন উঠছে, তখন ও কিছুক্ষণ পরে মনে করতেছে যে মরে যাবে। তখন নাকি ও নিজে অনেক বলতেছে যে আল্লাহ, আমি তো মরে যাব, সবাই মরে গেছে, আমিও মরে যাবো, বেঁচে থাকার আর আমাকে আর বেঁচে রাখিও না আমাকে, যাতে আমি এই ছোট মেয়েটা তখন মেবি 12-13 হবে, ওইরকম হবে ওইটা আর কি। তো সেই মেয়েটা দেখা গেছে যে তার নাক পর্যন্ত পানি উঠছে। এরপর থেকেই কিন্তু সে পানি নামতে শুরু করলো। মজার ব্যাপার হচ্ছে, পানি নামতে নামতে সে তখন আস্তে আস্তে তাল গাছের ওই যে আপনার মূলের মাঝখানে সে বসা ছিল। তারপর যখন সকাল হলো, এভাবে করতে করতে সে তাল গাছটা হয়তো বা 15-20 ফিট হবে। সে তখন ওই তাল গাছ থেকে তাকে সেনাবাহিনী এসে, পরের দিন সকালবেলা পুলিশ সেনাবাহিনী যে করলো, তখন সেনাবাহিনী তাকে ওখান থেকে আপনার তাল গাছের উপর থেকে তাকে নামানোর পরে তাকে সেনাবাহিনী নিয়ে গেল, চিকিৎসা করলো। তখন আবার ভালো হলো। তারপর সে অনেক কষ্ট করে শহরে এসে চাকরি করলো। তাই সে তখন বললো যে আমি এই জন্য কান্না করি, তার অলমোস্ট সে পরিবারের সবাই নাই। তারপরও সে নিজের জন্য, নিজের থাকার জন্য, নিজে খাওয়ার জন্য শহরে এসে চাকরিতে জয়েন করলো। তারপর আমি বললাম তারপর আমরা আপনাকে বললাম যে তুমি যা কান্না করিও না, যা হওয়ার পর তা হয়ে গেছে। ও নিজেই এটা বলতেছে, না স্যার, আমার তো ওই রকম
আর ওইরকম চিন্তা করি কি করব এখন ওদের জন্য মনে করলে আমার আর বেঁচে থাকার ইচ্ছা করে না। তারপরে আমি যখন আল্লাহ বেঁচে রাখছে, আমি আল্লাহ যাতে আমাকে শক্ত রাখে সেজন্য আমি এই দিনটা দুপুরবেলা মাঝে মাঝে আমার খাইতে ইচ্ছা করে না, তারপর আমি এটাকে আমরা বোঝাই টোঝাই অনেক করে তাকে লাঞ্চ করতে পাঠালাম। প্রায় শুনলাম পরে মেয়েটা আমার ওখান থেকে, আমি তাকে খুব দ্রুত করে অর্ডার বানাই দিই, কাজ শিখে দিই, শিখানোর পরে সেই অনেক আগে সে মনে হয় ওই আমি ওখান থেকে ওই কোম্পানি থেকে কিছুদিনের জন্য আমি আমার কোম্পানি থেকে বের হয়ে ওখানে কিছুদিন চাকরি করছিলাম, বছর খানিক 2 বছর মেবি। তারপর আমি যখন চলে আসলাম আর দেখা হয়নি। সেটা হচ্ছে যে এই 91 সালের ঘূর্ণিঝড়ের একটা করুণ হিস্ট্রির কথা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন সব মরে গেছে পরিবারের, তারপরেও বেঁচে থাকার জন্য সে আছেন তার নিজের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।